আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে রিভিশন ক্লাস তোমরা ধারাবাহিকভাবে পাচ্ছ, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ব্যাংক সমন্বয় বিবরণীর একটি বোর্ডের অঙ্ক করাবো। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। তো যে কথাগুলো প্রতি ক্লাসেই বলি, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এই উইন্টার সিজন অবশ্যই একটু গরম কাপড় চোপড় পরবে। আর বাইরে বের হলে যে কথা প্রতিটা ক্লাসে প্রতি টিচার আমরা বলে থাকি, স্বাস্থ্যবিধি মেনে যেখানেই যাও ভালো থাকো, নিরাপদ থাকো। তো আসো আজকের ক্লাসের প্রথমে প্রশ্নটি আমরা পড়ে নেই। বোর্ডের অঙ্ক যেহেতু অনেক ছোট প্রশ্ন, অঙ্ক নাম্বার 6। আকরাম খানের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলী নেওয়া হলো। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। এর বাইরে আরও 5টি লেনদেন দেওয়া আছে। কি কারণে এই অমিল হয়েছে বিষয়গুলো মিলানোর জন্য আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী করব। কতে চেয়েছে নগদান বইতে বাদ পড়া টাকার পরিমাণ, খতে চেয়েছে 4টি জাবেদা, আর গতে চেয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী। এর আগে তোমাদের এর উপরে আরও একটি ক্লাস দিয়েছিলাম, ব্যাংক সমন্বয় বিবরণী কি জিনিসটা সেটা আমরা জানবো। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক কর্তৃক রক্ষিত ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সঙ্গে প্রায় অমিল হয়। এই দুটো বিবরণীর উদ্বৃত্তের অমিলের কারণ অনুসন্ধান করে উল্লেখ করে যে বিবরণী তৈরি করা হয় মিলানোর জন্য, দুটো বিবরণীর উদ্বৃত্তকে মিলানোর জন্য, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমাদের আজকের অঙ্কের বেসিক লাইন হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব তখন সেটা নিয়ে কথা বলবো। কয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো নগদান বইতে লেখা বাদ পড়েছে। তুমি লক্ষ্য করো 3 নম্বর লাইন, অর্থাৎ কোশ্চেনের দেওয়া আছে 4, 5, 6, প্রত্যেকটা লাইনের শেষে লেখা আছে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। তার মানে কয়ের উত্তর হচ্ছে 4, 5 এবং 6 নম্বর লেনদেন। 4 নম্বর লেনদেন, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 5,000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করেছে 5,000 টাকা, এটা নগদান বইতে লেখা হয়নি। এরপরে 4 নম্বর লাইনে লেখা আছে ব্যাংক চার্জ ধার্য করেছে, এটাও নগদান বইতে লেখা হয়নি, 3,000 টাকা। 4 নম্বরে দুটো লেনদেন ছিল। আর 5-এ ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। একজন দেনাদার আমাদের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 5,000 টাকা। এরপরে 6 নম্বর লেনদেনটা ছিল প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক যে পরিশোধ সেটাও নগদান বইতে লেখা হয়নি, 3,000 টাকা। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 1,000 টাকা। 5, 5, 10, 13, 14,000 টাকা হচ্ছে পরিমাণ, নগদান বইতে লেখা হয়নি এমন টাকার পরিমাণ। তোমরা প্রশ্নটা পড়ে উত্তরটা মিলিয়ে নেবে। প্রতিটি লেনদেনের শেষে লেখা আছে লেখা হয়নি নগদান বইতে। খতে চেয়েছে 4, 5 এবং 6, অর্থাৎ এই 4টা লেনদেনেরই জাবেদা। তো আমরা এই 4টা লেনদেনকে আমরা জাবেদা লিপিবদ্ধ করব। তো প্রথমেই জাবেদার সব কেটে নেই। তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা। জনাব আকরাম খানের জাবেদা আমরা এখানে লিখে নেব, জনাব আকরাম খানের জাবেদা বহি।
জাবেদা বহি। এখানে তারিখ থাকলে কোনো একটা মাসে থাকলে আমরা প্রতিটা তারিখ ব্যবহার করতাম, ডিসেম্বর 31 বা জুন 30। এই অঙ্কে কোনো তারিখ উল্লেখ নেই, সালও উল্লেখ নেই, তারিখের ঘরটা খালি রাখবো। প্রথমে জাবেদা করবো আমরা 4 নম্বর সিরিয়ালের অঙ্কে, খতে উল্লেখ করে দিয়েছে 4, 5, 6 ক্রমিকের জাবেদা। 4-এ দুটো লেনদেন ছিল, একটি ব্যাংক সুদ মঞ্জুর করলো 5,000 টাকা। তো তোমরা জানো ব্যাংক সুদ মঞ্জুরের জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট অর্থাৎ ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে, আর ব্যাংক সুদ ক্রেডিট, সুদের কারণে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে, আর ব্যাংক সুদ হিসাব হচ্ছে আয়, এবং আয় ক্রেডিট হয়, টাকা হবে 5,000। ব্যাখ্যা লিখলাম না, তোমরা প্রত্যেকে ব্যাখ্যা লিখতে পারো। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাখ্যা এটাই। এরপরে 4 কর্মীকের ছিল ব্যাংক চার্জ ধার্য করলো। তো ব্যাংক চার্জ আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই কারণে ডেবিট, ব্যাংক চার্জ হিসাব। আর ব্যাংক চার্জের কারণে ব্যাংক হিসাব নামে সম্পদের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে ব্যাংক চার্জের কারণে 3,000 টাকা, সেটার জাবেদা হচ্ছে এই। এবার ক্রমিক 5-এ ছিল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে, কারণ ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে 5,000 টাকা। আর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, যেটা দেনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ দেনাদার আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে, এই কারণে সম্পদ হ্রাস পেয়েছে, দেনাদার নামে সম্পদ, সে টাকা দিয়েছে আমাদেরকে, এই কারণে দেনাদারকে আমরা ক্রেডিট করে ফেলবো, আর ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করবো, এই কারণে ব্যাংক জমা ডেবিট। আর সর্বশেষ লেনদেনটি ছিল ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 1,000 টাকা, এই কারণে প্রদেয় বিল হিসাব দায়টি হ্রাস পাবে, প্রদেয় বিল হিসাব ডেবিট, দায় হ্রাস পাবে, এই কারণে ডেবিট হলো প্রদেয় হিসাব। আর ব্যাংকের মাধ্যমে দিয়েছি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমবে বা কমেছে, এই কারণে ব্যাংক জমা ক্রেডিট হবে 1,000 টাকা। প্রদেয় বিল হিসাব ডেবিট, কারণ দায় হ্রাস, দায় ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়, আর ব্যাংক জমার পরিমাণ কমলো, সম্পদ হ্রাস পেল, এই কারণে ক্রেডিট। তো জাবেদা শেষ হলো, এটা ছিল ক্ষয়ের আনসার। এবার আমরা যাব গতে। আমাদের কাছে গতে চেয়েছে যে মূল বিষয়টা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে স্যার অঙ্কটা অনেক সহজ এবং অনেক কঠিন, দুই রকমের মতামত পাওয়া যায় স্টুডেন্টদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে। তো আমি মনে করি যে অত্যন্ত সহজ একটা জিনিস, সহজ করে আমরা বোঝানোর চেষ্টা করব। আর আগেও এটা জানতে তোমরা আশা করি বুঝতে পারবে, তো মনোযোগ রাখো। ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য ভেরি সিম্পল সলভ, অর্থাৎ জনাব আকরাম খানের ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী, বিবরণ টাকা টাকা, নগদান বই মোতাবেক, কোশ্চেনের প্রথম লাইন, নগদান বই মোতাবেক বা অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংকে জমা। কোশ্চেনের প্রথম লাইনে বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত 50,000 টাকা, আমাদের ব্যাংকে 50,000 টাকা নগদান বই অনুযায়ী। এবার এই উদ্বৃত্তের সঙ্গে আমরা কিছু যোগ করব, যেগুলো যোগ হবে সেগুলো আমরা যোগ করব, আর যেগুলো বিয়োগ হবে সেগুলো আমরা বিয়োগ করব। প্রথম লাইন লেখার পরে বলা আছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত 10,000 এবং 5,000, 15,000, 10,000 এবং 15,000 দুটো চেক আমরা ব্যাংকে আদায়ের জন্য পাঠিয়েছি। প্রথম চেকটি, তার মধ্যে প্রথম চেকখানি ডিউ টাইমে আদায় হয়েছে, দ্বিতীয় চেকটি আদায় হয়নি। তো আমরা যদি এটা বুঝতে চাই, এটাকে যদি ধরি আমি নগদান বই আর এটা ব্যাংক বই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, আমি 10,000 এবং 15,000 দুটো আমার অ্যাকাউন্টে বাড়বে বিধায় আমি নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তে 25,000 টাকা প্লাস করেছি, কিন্তু সময় মতো আমাদের অ্যাকাউন্টে ব্যাংকে মাত্র 10,000 অ্যাড হয়েছে।
তাহলে কি দাঁড়ায় প্রবলেমটা, হয় আরো এখানে 15,000 অ্যাড করব ব্যাংক বইতে, নয় এখান থেকে এই 15,000 মাইনাস করে দেব, তাহলে দুটো বইয়ের ব্যালেন্স মিল হয়ে যায়। তো আমি এখন কাকে নিয়ে কাজ করছি, আমাদের বেসিক লাইন হচ্ছে নগদান বই, এই কারণে আমি নগদান বইতে হয় এটা মাইনাস করে দিব, নয় ওখানে ওটা প্লাস করব। নগদান বইকে নিয়ে কাজ করছি, এ কারণে মাইনাস হবে। জমাকৃত দ্বিতীয় চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই কারণে মাইনাস করে দেব 15,000 টাকা নগদান বই থেকে। এরপরে বলা আছে 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা পার্টির 5,000 টাকার চেক দিয়েছি, পার্টি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু যাকে দিয়েছি সে এখনো টাকা নেয়নি, তাহলে কি সলিউশন আসে, হয় ব্যাংক বইতে কমিয়ে দেখাবো, নয় এটাকে প্লাস করে দিব। দুটো সলিউশন, এখানে কমাবো নয় এখানে বাড়াবো। অঙ্ক করছি যেহেতু নগদান বইকে নিয়ে, আমি এটাকে বাড়িয়ে দেব। নগদান বইতে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা। এরপরে 4 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক আমাকে 5,000 টাকা সুদ দিয়েছে, আমাদের অ্যাকাউন্টকে বাড়িয়ে রেখেছে, কিন্তু আমরা সেটা জানি না। তো ব্যাংকে বাড়লে এখানেও বাড়বে, যেহেতু নগদান বইকে নিয়ে কাজ করছি, এটাকে আমি নগদান বইতে প্লাস করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, যা নগদান বইতে লেখা হয়নি 5,000 টাকা। ঠিক 4 নম্বরে আরেকটা লেনদেন আছে, ব্যাংক চার্জ কেটে নিয়েছে 3,000 টাকা, ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা কেটে নিয়েছে, নগদান বইতে আপডেট দেওয়া হয়নি, তার মানে ওখানে কমলে এখানেও কমবে, অর্থাৎ নগদান বইতে এটা মাইনাস হবে। ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, বইতে লেখা হয়নি 3,000 টাকা। এরপরে বলা আছে দেনাদার কর্তৃক সরাসরি 5,000 টাকা ব্যাংকে জমা, অর্থাৎ একজন দেনাদার আমাদের অ্যাকাউন্টে 5,000 টাকা দিয়েছে, যার আপডেট নগদান বইতে দেওয়া হয়নি, অর্থাৎ এখানে বাড়েনি, এখানে বাড়লে এখানেও বাড়বে, নগদান বইতে এটা প্লাস হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি 5,000 টাকা। লাস্ট আইটেম ছিল প্রদেয় বিলের অর্থ ব্যাংক পরিশোধ করেছে 1,000 টাকা। 6 নাম্বার আইটেম, প্রদেয় বিলের অর্থ ব্যাংক শোধ করে দিয়েছে 1,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো নগদান বইতে যেহেতু লিপিবদ্ধ হয়নি, এখন আমরা করব, এখানে মাইনাস হয়েছে, নগদান বইতেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, হয় এটা প্লাস করব না এখানে মাইনাস করব, যেহেতু নগদান বইকে নিয়ে কাজ করছি এই জন্য আমরা মাইনাস করে দেব। 3 নাম্বার এখানে দিব ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি, যা নগদানভুক্ত হয়নি, লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। এটা হচ্ছে তোমার 1,000 টাকা। এবার রেজাল্ট বের করা তো তোমরা জানো কিভাবে রেজাল্ট বের করতে হয়, রেজাল্ট বের করাটা তোমরা জানো, সেটা হচ্ছে এই 50,000-এর সঙ্গে যোগগুলো একসঙ্গে যোগ হয়ে যাবে, 5 5 5, তিনটা মিলে হবে 15,000, 50 আর 15 হবে 65,000, এবার 15 আর 3 18 আর 1 19, 19,000 যদি আমরা বিয়োগ করি এখানে হবে 46,000, এই 46,000 হচ্ছে উত্তর, অর্থাৎ তিনটা মাইনাস তিনটার যোগফল হচ্ছে, আর 19,000 মাইনাস হবে, বিয়োগ হবে এটা থেকে 46,000। অঙ্কটা শুরু করেছিলাম নগদান বই মোতাবেক, তাহলে উত্তর দিব আমরা ব্যাংক বই মোতাবেক, ব্যাংক বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা, এটি হচ্ছে উত্তর। গ পর্যন্ত এখানেই শেষ, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আরো কোনো অঙ্ক নিয়ে দেখা হবে, সে পর্যন্ত
সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।